নমস্কার, করোনা কাহিনী সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে অর্থাৎ পঞ্চম অধ্যায় 5th এপিসোডে আমার অতিথি ডক্টর পৃথা দাস মহাপাত্র রাইট ফ্রম দ্য হ্যাপনিং প্লেস অফ ইউনাইটেড কিংডম লন্ডন থেকে পৃথা জয়েন করছে। পৃথা সম্বন্ধে দু চার কথা। She's an alumni. Dr. Pritha Das Mahapatra is an obstetrician and gynecologist working in Chelsea, Westminster Hospital, London. An alumna of South Point and NRS Medical College, she practiced in India for a decade before moving to the United Kingdom. She is also a member of the prestigious Royal College of Obstetrics and Gynecology and works out with various global partners to improve the quality of care for women and advance the science and practice of obstetrics and gynecology in low-resource settings. As a frontline worker in a COVID epicenter, she is involved in managing patients with coronavirus as well as in running awareness programs on its prevention. In her spare time, Pritha actively campaigns for the cause of animal welfare, Indian arts and handloom weaving. She is a trained classical Odissi dancer and has performed at several classical festivals both in India and in the United Kingdom. She loves to travel and runs a lifestyle-focused channel on YouTube. Namaskar, Pritha. নমস্কার, ভালো আছো? ভালো। Everyone should know that Pritha is an alumni of South Point and I'm a senior. তাই জন্য তুমি করে বলবো, আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। I cannot tell him Dr. Mahapatra and আপনি for a long time, but she is an established gynecologist. In fact, she is also আপনারা আমি না বলে পারছি না, she is the daughter of an iconic obstetrician. তাই তো শ্রীতা, আমি ঠিক বলছি তো? And a laparoscopic surgeon, মানে ল্যাপ্রোস্কোপির আমার ভাই is also a gynecologist. আমি ল্যাপ্রোস্কোপির ট্রেনিং ও প্রথম নেয় ডক্টর মহাপাত্রর কাছে। সুতরাং he was saying that day, তুমি পৃথা দাস মহাপাত্রকে চেনো? আমাদের alumni। বলে ও তো ডক্টর মহাপাত্রর মেয়ে, তুমি জানো? I know her as a dancer, I know her as a obstetrician in the United Kingdom. And thank you for coming to my show. এটা না খুব লং awaited, কারণ আমাকে একজন জয়েন করেছিলেন ফ্রম ইউনাইটেড স্টেটস, ডক্টর অমিত সান্যাল ইউনাইটেড স্টেটস থেকে জয়েন করেছিলেন এবং সেখানে কিন্তু ওহাইও থেকে, which was not that affected, কিন্তু এখন তুমি করেছো একদম লন্ডন থেকে, which is an affected place. সুতরাং তোমার এটা খুব ইম্পর্টেন্ট। সারা বিশ্বে as a frontline soldier in war এই অবস্থা কিভাবে তুমি দেখছো? How are you seeing it? বর্তমানে কিন্তু শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছি, কিন্তু ভিডিওটা একটু ডিস্টার্ব করছে। বলো। হ্যাঁ, বলছি যে একদম যদি আমি প্রেজেন্টের কথা বলি, বর্তমানে লন্ডন কিন্তু পিক পেরিয়ে গেছে। কিন্তু কয়েক মাস আগে একই রকম ছবি ছিল। কয়েক মাস ধরো মার্চ মাসের মাঝামাঝি থেকে শেষের দিকের মধ্যে আমরা বুঝতে পেরেছি যে এটা একটা বিরাট আকার নিতে চলেছে। ইত্যাদি থেকে সব নানা রকম আর্টিকেলস আসতে শুরু করলো। তখন থেকে মানে একদম যুদ্ধকালীন পরিস্থিতির মতো। তার আগেও হয়তো প্রিপারেশন চলছিল, আমরা অতটা বুঝতে পারিনি। কিন্তু মার্চ মাসের মাঝখান থেকে হাসপাতালে একদম মানে সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মতো ওরকম মানে ওয়ার রুম ব্রিফিং এর টাইপের মতো হতো আমাদের। আস্তে আস্তে যেটা করা হলো, যেটা নন লাইফ থ্রেটেনিং কাজকর্ম হাসপাতালে, সেগুলো আস্তে আস্তে কমিয়ে দিয়ে বন্ধ করে দেওয়া হলো। তার এটা দুটো উদ্দেশ্য। একটা হলো হাসপাতালে যত মানুষ যাবে তত তাদের ইনফেকশন ছড়াবে। আমি একটা প্রশ্ন করব এখানে, কোভিড ওয়ার্ডে তাদেরকে ডিপ্লয় করা হয়। আচ্ছা, তো আস্তে আস্তে কমিয়ে দিয়ে তারপরে আমরা এখন ইনফ্যাক্ট আমরা শুধু একটা এমার্জেন্সি নোটা বেসিসেই কাজ করছি। আমার যেহেতু মানে অবস্টেট্রিক্স এন্ড গাইনিকোলজি বাংলায় বলতে গেলে হলো স্ত্রী রোগ বিশেষজ্ঞ, মানে হবে, তাদের বাচ্চা হবে, অন্যান্য জিনিসপত্র তাও বন্ধ রাখা যায়, কিন্তু এটা তো বন্ধ রাখা যায় না। সেই জন্য সেরকম কাজ আমাদের চলছে। এবার তার সাথে এটাও তো ঠিক যে অনেক প্রেগনেন্ট মহিলাদেরও তো কোভিড হয়েছে, তাদের মধ্যে কেউ কেউ গুরুতর ভাবে অসুস্থ হয়েছে, তো তাদের দেখাশোনাও করতে হয়েছে আমাকে। মানে অনেকে জিজ্ঞেস করে, আচ্ছা তুই তো গাইনিকোলজিস্ট, তুই কি করে কোভিড দেখিস? এই কারণে কোভিড দেখি, কারণ আমাদের যারা পেশেন্ট, যারা অন্য কারণে পেশেন্ট, তাদেরও তো কোভিড এর ইনফেকশন হয়ে গিয়ে থাকে। কিন্তু এখন থ্যাঙ্কফুলি লন্ডন কিন্তু অনেক মানে ইনফেকশনের দিক থেকে থ্যাঙ্কফুলি কমে এসেছে, কারণ হাসপাতালে কোভিড আক্রান্ত পেশেন্টদের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে।
আমাদের আস্তে আস্তে যেগুলো যা সমস্ত ওয়ার্ড বা ডিপার্টমেন্ট বন্ধ করা হয়েছিল সেগুলো খোলা শুরু হচ্ছে। প্রীতা, একটা কথা বলছি যে আমি তোমার সমস্ত কথাটাই খুব ক্লিয়ারলি শুনতে পেলাম, কিন্তু একটু নোট করো তোমার ভিডিওটা কিন্তু ওয়ার্ক করছে না। আই ক্যান সি ইউ বাট এ স্টিল পিকচার, এবং তোমার পুরো কথাটাই খুব সুন্দর ছিল, কিন্তু ইফ ইউ ক্যান অ্যাডজাস্ট দ্যাট ওয়ান। আমার সেকেন্ড প্রশ্ন, কখন লন্ডনে সেকেন্ড প্রশ্ন হচ্ছে লন্ডনে কখন ইট ওয়াজ ফার্স্ট ডিটেক্টেড, এবং এই যে তুমি পিকটা পেরিয়ে গেছে বললো, এই পিকটা কবে কতদিনে তোমরা পার করলে, এবং হাউ ডিড ইউ মানে হোয়াট ওয়াজ ইয়োর লাইন অফ অ্যাকশন ডিলিং উইথ ইট? কারণ আমরা তো এখনো যা বুঝতে পারছি ভারতবর্ষে আমরা পিকে পৌঁছাইনি, সুতরাং সেখানে হোয়াট ওয়াজ ইয়োর মানে এখানে এপি সেন্টারের ওয়ান অফ দ্য মানে মোস্ট অ্যাডভান্স কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড কেন হলো, এবং হাউ ডিড ইউ ম্যানেজ ইট টু ব্রিং ইট ডাউন? একটুখানি যদি বলো, ভিডিওটা একটু যদি এ করে নিতে পারো ভালো। হ্যাঁ, ভিডিওটা আমি চেষ্টা করছি আমি স্টপ করে আবার রিস্টার্ট করা, দেখি তাতে কোনো লাভ হয় কিনা। সরি, আমার বরের ছবি দেখতে পাবে কারণ আমি ওর জুম কানেকশন। নো ইস্যুস, নো ইস্যুস। হ্যাঁ, এবার ঠিক। হ্যাঁ, নাও ইটস ফাইন। হ্যাঁ, ও লন্ডন, দেখো লন্ডন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। আর মানে এত লোকে আসে, আমি একজন সুইজারল্যান্ডের সাথে কম্পেয়ার করছিল, কিন্তু তারপর আমি স্ট্যাটিস্টিক্যালি দেখলাম যে সুইজারল্যান্ডে যত পপুলেশন তার থেকে বেশি টুরিস্ট প্রত্যেক বছর লন্ডনে ঘুরতে আসে আর কি। তো এবার আমার দৃঢ় ধারণা, আর আমার অনেক কলিগদেরই একই ধারণা, যে লন্ডনে অনেক আগেই কোভিড এসেছিল, হয়তো জানুয়ারি মাসে। কারণ জানুয়ারি ফেব্রুয়ারিতে অনেকেই অ্যাকচুয়ালি ফ্লু লাইক অসুস্থতা, জ্বর, সর্দি ঠিক নয়, কাশি, গায়ে ব্যথা, একটু শ্বাসকষ্ট, এরকম অনেকেরই হয়েছিল, কিন্তু তখন কোভিড সম্পর্কে কেউই অতটা সচেতন ছিলাম না। বা ইনফ্যাক্ট জানুয়ারি মাসে তো আমরা বুঝতেও পারিনি যে চাইনা পেরিয়ে যে অন্যান্য পৃথিবীর অন্যান্য জায়গায় এতখানি ছড়িয়ে পড়তে পারে। সেই জন্য লন্ডনে আমার দৃঢ় ধারণা যে অনেকদিন আগেই কোভিড চলে এসেছে। জানুয়ারিতে তো এসেই ছিল, হয়তো গত বছরের শেষের দিকেই এসে গেছে। এবার যেটা এতটা সংক্রামক, এত দ্রুত যে রোগ ছড়িয়ে পড়ে, সেটা যদি এখন একটা হেভিলি ডেন্সলি পপুলেটেড এরিয়াতে আসে, যেরকম কলকাতা ডেন্সলি পপুলেটেড, লন্ডনও ডেন্সলি পপুলেটেড, আর লন্ডন বিশাল বড় শহর, মানে লন্ডনের 6 টাইমস দ্য সাইজ অফ কলকাতা। কলকাতা এত বড় শহর, তার 6 গুণ সাইজ। আমি বুঝতে পারছি তো কত বড় জায়গা আর কত লোক থাকে এখানে। সেখানে তাড়াতাড়ি মানে ছড়িয়ে পড়াটা খুব সহজ ছিল। কিন্তু আমার মনে হয় না যে যখন ছড়িয়েছিল তখন কেউই বুঝতে পেরেছে যে এটা কি আকার নিতে পারে ভবিষ্যতে। কিন্তু যাই হোক, যখন বোঝা গেছে যে এরকম হয়েছে, তখন একটা তো হলো যে ইউনাইটেড কিংডম লকডাউনে গেল, তারপরে সোশ্যাল ডিস্টেন্সিং, এই সমস্ত প্রোটোকল স্টার্ট হলো, হাসপাতালগুলো প্রিপেয়ার্ড হলো। মেন যে কারণ যেটা বুঝতে হবে, লকডাউন করে কিন্তু এমন নয় যে মানুষ বাড়িতে থাকলে ভাইরাসটা অদৃশ্য হয়ে যাবে, এটা তো পারপাস না। কিন্তু পারপাস হলো মানুষ বাড়িতে থেকে ইনফেকশনটা কম থাকবে, যাতে হাসপাতালগুলো কোপ করতে পারে। কারণ আমাদের ভেন্টিলেটর বাড়ানো হলো, ইন্টেনসিভ কেয়ারে বেড বাড়ানো, থ্যাঙ্কফুলি সেটা হয়েছে। আরেকটা জিনিস যেটা হয়েছে, আমার মনে হয় না খুব বেশি লোক জানেন বলে, যে আমরা সবাই শুনেছি যে 10 দিনের মধ্যে চাইনাতে একখানা হসপিটাল বানিয়েছিল। এখানে কিন্তু 1 সপ্তাহের মধ্যে ওয়ার্ল্ডস বিগেস্ট ইন্টেনসিভ কেয়ার হাসপাতাল বানানো হয়েছে 4000 বেডের, নাইটিঙ্গেল হসপিটাল বলে। আমি একবার নিজের থেকে বলেছি যে 7 দিনের মধ্যে 4000 বেডেড হসপিটাল বানানো হয়েছে with intensive care unit and with the ventilators and all stuff in place, তাই তো? That's a record. 4000 intensive care beds, মানে the world. 4000 intensive care unit beds, a hospital with 4000. So it's a miracle. মানে এটা একটা মানে এক্সেল সেন্টার বলে লন্ডনের পূর্ব দিকে একটা ওই কনফারেন্স, ওই সায়েন্স সিটির মতো কনফারেন্স সেন্টার আছে, ওটাকে নিয়ে ওটা মানে পুরোপুরি একখানা হাসপাতাল বানিয়ে দেওয়া হলো। আর্মির লোকজন এসেছিল। ইনফ্যাক্ট ভারতীয়দের হয়তো শুনে ইন্টারেস্টিং লাগবে যে গুর্খা রেজিমেন্টের লোকজন অনেক কাজ করেছে হাসপাতালটা প্রোভাইড করা যায়। থ্যাঙ্কফুলি সেটা কিন্তু প্রয়োজন হয়নি, সেই হাসপাতালের বেশিরভাগ বেডেরই প্রয়োজন হয়নি। এখন আস্তে আস্তে সেগুলোকে সরানো হচ্ছে, কিন্তু এই প্রভিশন রেখে যে যদি আবার সেকেন্ড ওয়েভ আসে, আমরা তো জানি না ইনফেকশন কিভাবে কি হবে ভবিষ্যতে, কেউই জানে না। যদি আসে তাহলে আবার যেন সেটাকে সাজিয়ে তোলা যায়। তো সেই রকম তো হয়ে মোটামুটি ইনফেকশন কন্ট্রোল হয়েছে।
এবার হাসপাতালে অনেকে ভর্তি হয়েছে, মানে দীর্ঘদিন ধরে আমাদের আইটিইউ প্রত্যেকটা বেড অকুপাইড ছিল। আমার হাসপাতালে 2টো আইটিইউ আছে, বড় আইটিইউ, তাছাড়াও আরো এক্সট্রা বেড তৈরি করা হলো হাসপাতালের আইটিইউ, যতগুলো অপারেশন থিয়েটার আছে সেগুলোকে আইটিইউ বানানো হলো। তো সমস্ত বেডই ভর্তি ছিল, কিন্তু এখন আইটিইউ থেকেও মানুষেরা সুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছে। মানে আমাদের গাইনিকোলজির 3জন পেশেন্ট, একজন তো 1 মাসেরও বেশি ভেন্টিলেটেড ছিলেন, তো তারা সবাই সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। তো এটা মানে খুবই আমাদের জন্য খুব ইমোশনাল সময় এটা। আমি একদিন তোমার ফেসবুক ফলো করছিলাম, ইউ গিভ আ ডেজ সামারি ইন আ ফেসবুক, যে তুমি সকালবেলা বেরোলে, দেন ইউ ওয়েন্ট টু দ্য হসপিটাল, দেন হাউ ডিড ইউ পুট আপ ইউর পিপি, হাউ ডিড ইউ মিট ইউর পেশেন্টস এন্ড অল। হ্যাঁ, আমার মনে হলো যে হাসপাতালে যাওয়া বা কাজ করা বা ইউনাইটেড কিংডম সম্পর্কে বা লন্ডন সম্পর্কে অনেক কিছু আর্টিকেলে আসে, কিন্তু আমি একটা ফার্স্ট পার্সন অ্যাকাউন্ট দিতে চেয়েছিলাম আর কি। মানে অনেকের মনে হয় ঠিক আছে, মানে এখানে ডাক্তারি করা মানে একদম মানে যুদ্ধ করতে গিয়ে আহত হয়ে মরে যাবে, মানে ঠিক আছে, মানে মৃত্যু ভয়ে একটা ভয় আছে, কিন্তু বলে গেছেন তো লোকজনের মৃত্যু ভয় আবার ভয় কি, সেই ভয়টা পেরিয়ে যে ঠান্ডা মাথায় কাজ করা যায় সেটা কিন্তু মানে হাসপাতালে গেলে, মানে হাসপাতালের বাইরে থাকলে আমাদের স্ট্রেসটা আরো বেশি হয়। আমরা সবাই, মানে আমার সমস্ত কলিগরাই আমরা একই কথা বলি যে হাসপাতালে এলে অনেক বেশি শান্ত মনে হয়, কারণ সবাই শান্ত মনে নিজের কাজটা করে চলেছে। একটা কথা বলি তোমায়, যে ইনফ্যাক্ট তোমার সেই এটা দেখেই কিন্তু আমার মনে হয় যে ইউ আর দ্য রাইট পারসন ফর দিস ইন্টারভিউ। কেননা আমার প্রথম গেস্ট ছিলেন, তোমাকে আমি জানিয়েছি যখন আমি ডক্টর কুনাল সরকার। হি ইজ a frontline warrior and he's doing a great job over here. কুনাল দা শুধু তো ডাক্তারি করছেন না, the social message, he is a very vocal person itself, খুব ভালো ডিবেটার এবং খুব ভালোভাবে স্প্রেড করছেন the message কি করা দরকার না দরকার, and I found that you are doing a great job. একটা জিনিস বলো তো, যে এই যে লন্ডনে আসার পর প্রথমে তো আমি দেখেছি, তুমি বললেও আমি বিশ্বাস করবো না, there was no awareness. ইনফ্যাক্ট তোমাদের প্রাইম মিনিস্টার বরিস জনসন took credit in shaking hands with corona patient, and he himself was later found to be a corona victim. So he didn't do the right thing, neither he led the nation in the best way. It should not have been done, to be very honest. কিন্তু তারপরে আমার মনে হচ্ছে, তোমার কথা শুনে মনে হচ্ছে যে people were disciplined. এর মধ্যে কি তোমরা সোশ্যাল ডিসিপ্লিন, সোশ্যাল ডিস্টেন্সিং, এইগুলো সব, এই যে মাস্ক পরা, এইগুলো কি তোমরা ঠিক করে ফলো করেছিলে, এবং অ্যাডিকুয়েট টেস্টিং কি করেছো, যে এই যে কার্ভটা তুমি বলছো ডাউনে এসছে, সেটা কি তার কি কোনো রয়েছে? দেখো, পিক যে ডাউন এসেছে, মানে এখানে 2জন সায়েন্টিস্ট হেড করছেন, চিফ মেডিকেল অফিসার অফ দ্য কান্ট্রি আর চিফ সায়েন্টিফিক অ্যাডভাইজার। তো তারা প্রত্যেকদিন বিকেল সন্ধ্যের দিকে প্রেস কনফারেন্স হয় গভর্নমেন্টের থেকে ব্রিফ করার জন্য। তো সেটা আমার মনে হয় গত সপ্তাহের শেষের দিকে অথবা এই সপ্তাহের শুরুর দিকে, আমার এক্সাক্ট এটা মনে নেই, ওনারাই নম্বর দেখিয়ে বললেন যে আমরা পিক পেরিয়ে গেছি। নিজস্ব অনুমান হাসপাতালের ভর্তি দিয়ে, কারণ আমার লন্ডনে আমার অন্যান্য যারা বন্ধুরা কাজ করেন তাদের সাথেও জিজ্ঞেস করেছি, মানে সব জায়গায় যেরকম একসময় সমস্ত বেড ভর্তি ছিল, প্রচুর কোভিড পেশেন্ট ছিল, এখন সেটা অনেক কমে আসছে। সে দেখে আমাদের মনে হয় যে হ্যাঁ, লন্ডনে জিনিসটা কমে যাচ্ছে। সেটা কমপ্লিটলি আমাদের অবজারভেশন, সেটা আমি কোনো নম্বর দিয়ে প্রমাণ করতে পারবো না। এবার টেস্টিং এর ব্যাপারটা, টেস্টিং এর একটা এপিডেমিওলজিক্যাল ইম্পর্টেন্স আছে আমাদের জন্য যারা ডাক্তারি করে, মানে ক্লিনিক্যালি কিন্তু টেস্ট হলো কি হলো না, আমার যদি মনে হয় যে কেউ সাসপেক্টেড কোভিড, তাকে আমি কোভিড হিসেবেই চিকিৎসা করবো, সেটা টেস্টে নেগেটিভ আসুক কি আসুক। টেস্টের অনেক ব্যাপার আছে, মানে যেটা ভালো টেস্ট, যেটা গোল্ড স্ট্যান্ডার্ড, সেটারও মোটামুটি 70% গ্রুপ থেকে বেশি ক্লিনিক্যালি ডিপেন্ড করবো আমাদের জন্য যারা পেশেন্টের চিকিৎসা করছে। এপিডেমিওলজি লোকেরা মানছেন। আর মাস্ক পরা সায়েন্টিফিক এভিডেন্স, আমি জানি না তুমি WHO ডকুমেন্টটা পড়েছো কিনা, সায়েন্টিফিক্যালি কিন্তু মাস্ক কথা বলেনি, আর ইউকে তেও মাস্ক পরার ম্যান্ডেটরি করা হয়নি।
সায়েন্টিফিক এভিডেন্স রিভিউ করা হয় দেখার জন্য যে কোনো এটার কোনো সুবিধা আছে কিনা। কারণ কিছু অসুবিধা আছে মাস্ক পরার, যেটা অনেক দেশে ম্যান্ডেটরি করেছে, আমি সেটা ক্রিটিসাইজ করছি না, কিন্তু যারা পরেন, বিশেষ করে আমি যার ছবি দেখি, মানে আমার তো বেশিরভাগ ফেসবুকে বন্ধুরা ইন্ডিয়াতে, যার ছবি বা ভিডিও দেখি যে মাস্ক পরে বারবার হাত দিয়ে মাস্কটা ধরছে, কি মাস্কটা খুলে রেখে টেবিলে রেখে দিল। মানে সম্প্রতি আমি একটা অ্যাওয়ারনেস ভিডিও দেখলাম যেখানে বাংলার বড় বড় অ্যাক্টররা করেছেন, মানে আমি ভিডিওটা দেখে আমার মানে মিনি হার্ট অ্যাটাক হচ্ছিল প্রত্যেকবার, যে কি হচ্ছে, সবাই মাস্ক কেন সামনে থেকে ধরছে, কেন খুলে রেখে টেবিলে রাখছে, এই জিনিসগুলো মানে এগুলো মানে জাস্ট করা। রাইট, মানে অ্যাজ আ মেডিকেল প্রফেশনাল তোমার সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, সব থেকে সস্তায় করা যায় সাবান দিয়ে হাত ধোয়া, এই জিনিসটা কিন্তু বললে না। একটা কথা বলো যে এই কোভিড পেশেন্টসদের কি ট্রিটমেন্ট হচ্ছে, এটা কিন্তু সাধারণ মানুষের কোনো আইডিয়া নেই, মানে কোনো ওষুধ বেরোয়নি, কোনো ভ্যাকসিন বেরোয়নি, কোনো ট্রিটমেন্ট বেরোয়নি। এদের ট্রিটমেন্টটা কি হচ্ছে? হাইড্রোক্লোরোকুইন হচ্ছে নাকি রেমডেসিভির হচ্ছে নাকি কি হচ্ছে, সেটা সম্বন্ধে তুমি কি কিছু আলোকপাত করতে পারো যে কি ট্রিটমেন্ট হচ্ছে এদের? যে বলছো যে ট্রিটমেন্ট হচ্ছে, তুমি একটা ডাক্তার হিসেবে দেখো, করোনা ভাইরাস তো বেসিক্যালি একটা ভাইরাস, আর বেশিরভাগ ভাইরাসের এগেনস্টে কোনো ওই অ্যান্টিবায়োটিক জাতীয় হয় না, যেটা মানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয়। এবার এই ক্ষেত্রে যেটা আমরা করি সেটাকে বলি সাপোর্টিভ ট্রিটমেন্ট, আর কি নামটাই সেলফ এক্সপ্লেনেটরি, পেশেন্টের যতটুকু দরকার সেটা সাপোর্ট করা। বেশিরভাগ যাদের কোভিড-19 হয়েছে তাদের শ্বাসকষ্ট হলো, তাদেরকে বাড়িতেই থাকতে বলা হয়, বাড়িতে অন্তত একেবারেই মিশতে পারবে না, সেটা তো সব সময় সম্ভব হয় না, সেই জন্য বাড়ির লোককেও বলা হয় যে 7 দিন তুমি বাড়ির বাইরে বেরোবে না, এই 7 দিনের মধ্যে তুমি প্যারাসিটামল খাও, এই জ্বর কাশির জন্য যেটুকু ওষুধ আছে সেগুলো খাও, যদি জ্বর কন্টিনিউ করে তাহলে আরো 7 দিন বাড়িতে থাকো। দুটো হেল্পলাইন নাম্বার আছে এখানে, একটা হলো যে আমার একটু শ্বাসকষ্ট হচ্ছে কিন্তু আমি চালিয়ে নিতে পারছি, তাহলে কিন্তু আমার মনে হয় আমার একটু অ্যাডভাইসের দরকার, তাহলে একটা নম্বর আছে, সেখানে ফোন করে ওই সেই অ্যাডভাইস দেওয়া, দরকার হলে এক্সট্রা হেল্প দেওয়ার। মানে আমার এক বান্ধবীরই হয়েছিল, তার অ্যাজমাও আছে, সে বেশ ভালো রকমের শ্বাসকষ্ট হয়েছিল, তাকে ন্যাশনাল হেলথ সার্ভিস থেকে তার বাড়িতে এসে একটা নেবুলাইজার ফিট করে দেয়, অক্সিজেন মাপার মেশিন ফিট করে দেয়, ভিডিও মনিটরিং এর ব্যবস্থা করে দেয়। হসপিটালাইজ তাকে হতে হয়নি, কিন্তু বাড়ি থেকেই তার মনিটরিং করা আর তার সাপোর্ট করা সেই ব্যবস্থা করা হয়। আর যদি কিন্তু আমি একটু তোমায় থামাচ্ছি পৃথা, আমি একটু তোমায় থামাচ্ছি। মেডিসিন কি ফিট করে? তুমি তো সাপোর্টিভ বললে, ভেন্টিলেটরস বললে, নেবুলাইজার বললে, মেডিসিন নেই। আচ্ছা, ওকে, তো দ্যাটস আ ভেরি ফ্র্যাঙ্ক আনসার, যে কোনো জানাশোনা কোনো মেডিসিন নেই যেটা দিয়ে খুব হয়েছিল, কিন্তু যতগুলো স্টাডিজ এখন অবধি হয়েছে তাতে দেখা যাচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইনের কোনো উপকারিতা নাই। আর যে কোনো ওষুধ খেতে গেলে কিন্তু যে কোনো জিনিসের একটা রিস্ক থাকে, একটা বেনিফিট থাকে, আর আমাদের মানে আমাদের ট্রেনিংই হয় যে রিস্ক বেনিফিট রেশিওটা ভাবো কোনটা বেশি। হাইড্রক্সিক্লোরোকুইনের এখনো অবধি কোনো উপকারিতা দেখা যায়নি, সাইড ইফেক্ট আছে, স্পেশালি হার্টের উপর সাইড ইফেক্ট। আর কিন্তু তাও এখনো ট্রায়াল হচ্ছে, আমি জানি ইউকে তেই একটা ট্রায়াল হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে। রেমডেসিভির বলে আরেকটা ওষুধ নিয়েও ট্রায়াল হচ্ছে, এখনো সেরকম বেরোয়নি। আরেকটা প্লাজমার কথা অনেক শোনা যাচ্ছে, প্লাজমা অর্থগুলো যাদের অলরেডি করোনা ভাইরাস, তাদের রক্ত থেকে অ্যান্টিবডি, মানে ওই ভাইরাসটার সাথে লড়াই করার জন্য যে শরীরে নিজস্ব কোষ তৈরি হয়েছিল, সেইগুলো দিয়ে যাতে এই ভাইরাসটাকে যারা এখন গুরুতর অসুস্থ, সেই রক্তর সেই কম্পোনেন্টটা দিয়ে যদি এর সাথে মোকাবিলা করা যায়, সেগুলো এই সমস্ত কিছু ক্লিনিক্যাল ট্রায়ালে। একটা প্রশ্ন করি, যে ওখানে অক্সফোর্ডে কি একটা বলছে একটা ভ্যাকসিনের মধ্যে, তার অ্যাডভান্সমেন্ট এখন রাইট এট দিস পয়েন্ট অফ টাইম কত? বলেছিল যে একটা ভ্যাকসিন ট্রিটমেন্ট করছে, ট্রিটমেন্ট শুরু হয়েছে, মানে একটা মানুষের ওপর তার একটা এক্সপেরিমেন্ট শুরু হয়েছে। আর ইউ অ্যাওয়্যার অ্যাবাউট দ্যাট, যে কোনো ভ্যাকসিনের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে করছিল এবং কিছুটা এগিয়েছে? অক্সফোর্ডে ভ্যাকসিন ট্রায়াল স্টার্ট হয়েছে, ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল স্টার্ট হয়েছে বোধহয় 2 সপ্তাহ হলো এখন,
সেটা এখনো মানে ইটস টু আর্লি, এটা নিয়ে কোনো ডেফিনেট কমেন্ট করা যায় কিনা। আর আমি যতদূর জানি সারা পৃথিবীতে গোটা 6টা বোধহয় অ্যাটলিস্ট 6টা ভালো ভালো ভ্যাকসিনের ট্রায়াল চলছে, অক্সফোর্ড তার মধ্যে একটা। এবার যে কেউ ভ্যাকসিন বার করতে পারে অথবা কেউই ভ্যাকসিন না বার করতে পারে, মানে ভ্যাকসিন ওরা তৈরি করেছে কিন্তু সেটা মানুষের শরীরে কাজ করবে কিনা, সেটা সাইড ইফেক্ট একটা মিনিমাম নাম্বারের মধ্যে থাকবে কিনা, এই সমস্ত জিনিসগুলো অনেক কিছু কনসিডার করতে হয় না। তো সেই পর্যায়ে এখনো পৌঁছয়নি। আর মানে যতটুকু ভ্যাকসিন তৈরি সম্পর্কে আমরা জানি তাতে মনে হয় না যে বছর খানেকের আগে একটা ভ্যাকসিন আসার। মেডিসিন কতদিনে আসতে পারে তোমার? কোনো ভ্যাকসিন মেডিসিন কতদিনে? ভ্যাকসিন তো বুঝলাম, মেডিসিন কতদিনে আসতে পারে, মানে হাউ মেনি ডেজ মেডিসিন? আমি মানে পেসিমিস্টিক কাউন্ট করতে চাই কারণ যে কোন ভাইরাসের এগেইনস্টেই কিন্তু সেরকম মেডিসিন এখনো অবধি আসেনি। যেরকম এইচআইভিও তো একটা ভাইরাস, এখন অনেক এইচআইভির ভালো ভালো মেডিসিন এসেছে যাতে মানুষ দীর্ঘ জীবন ভালোভাবে কাটাতে পারে, কিন্তু সেটা ইনফেকশনটাকে কিন্তু নির্মূল করে দেয় না। করোনা ভাইরাস তো একটা ফ্যামিলি, তার মধ্যে SARS-CoV-2 হলো তার একটা মেম্বার। করোনা ভাইরাস ফ্যামিলির অন্য কোনো ভাইরাসের কিন্তু মেডিসিন এখনো অবধি আসেনি, আর মানে ভ্যাকসিনও আসেনি। তোমার যে সার্স, মার্স যেগুলো বছর আগে অব্দি বিভিন্ন, যদিও সেগুলো প্যান্ডেমিক হয়নি, বিভিন্ন পকেটে, ইবোলাটা করোনা ভাইরাস না কিন্তু সার্স আর মার্স দুটোই করোনা ভাইরাস, ওদের এগেইনস্টেও কোনো ভ্যাকসিন বা সেরকম কোনো চিকিৎসার ওষুধ আছে। মানে আমি একমাত্র জানি যে কুকুরদের যে করোনা ভাইরাস হয় সেটা কিন্তু এই করোনা ভাইরাসের সাথে কোনো রকম সম্পর্ক নেই, সেটাতে কুকুরদের ডায়রিয়া হয়, তাদের একটা ভ্যাকসিন আছে। বললে তুমি কুকুর বেড়াল থেকে কি এটা ছড়াতে পারে এই করোনা ভাইরাস? কুকুর বেড়াল আমাদের মানে যারা রাখছে, পেটস রাখছে, কুকুর বেড়াল থেকে করোনা ভাইরাস ছড়াতে পারে না। কুকুর বেড়াল থেকে করোনা ভাইরাস ছড়াতে পারে না, না না। এটা সায়েন্টিস্টরা বারবার বলেছে, WHO বারবার বলেছে। শুধু বলা হয়েছে যে তোমার বাড়ির কুকুরকে অন্যদের সাথে মিশতে দিও না, কারণ তাদের হাতে কি আছে না আছে জানো না। তার মানে নিজের হাতে ধোয়া সহজ আর কি, কুকুরকে প্রতিদিন চান করানো তো অত সহজ ব্যাপার নয়। আমার কুকুর আছে, আমি জানি ইজিয়েস্ট কাজ নয়, কিন্তু কুকুর বিড়াল থেকে করোনা ভাইরাস ছড়ায় না। একটা বলি যে ওইখানে যখন আইসোলেশন কোয়ারেন্টাইন হয়েছে, লোকে কি নিজে থেকে এসছে? কেন আমাদের দেশে দেখেছি যেহেতু আইসোলেশন কোয়ারেন্টাইনে গিয়ে প্রায় একটা বন্দি দশায় চলে যাচ্ছে। পিপল হ্যাভ ট্রাইড টু হাইড দ্য কন্ডিশনস, মানে যে প্রি করোনা কন্ডিশনস হাইড করতে। এখানে কি লন্ডনে কি ইউনাইটেড কিংডমে কি সেরকম কিছু হয়েছিল? দেখো এইখানে কিন্তু ওই ইন্ডিয়াতে যেরকম আইসোলেশন ফ্যাসিলিটি বানিয়ে সেখানে ঢুকিয়ে দেওয়া, এখানে সেরকম না। এখানে তোমার রিস্ক থাকলে তুমি নিজের বাড়িতে আইসোলেট করো। ওকে, so that had been a much a better option, যে নিজের বাড়িতে আইসোলেট করে থাকা, কোয়ারেন্টাইনে থাকা। সেটা বেটার অ্যাপ্রোচ, কারণ মানে আমাকে আমার কমফর্ট জোনের থেকে বাইরে বার করে একটা অচেনা জায়গায় দিয়ে সেখানে অচেনা লোকজনদের মাঝখানে থাকতে দিলে আমার যত না কমপ্লায়েন্স থাকবে, যত না ইচ্ছা থাকবে সেটা ফলো করা, তার থেকে যদি বলে তুমি তোমার বাড়িতেই থাকো, টিভি দেখো, লোকজনের খাবার এনে দিচ্ছে খাও, তাহলে সেটা তাদের পক্ষে করা সহজ। আমি জানি যে কোনো আমি নিজে পার্সোনালি পছন্দ করি না যে কোনো দুটো দেশ কম্পেয়ার করতে, কারণ যে কোনো দুটো দেশের মধ্যে অনেক ডিফারেন্স থাকবে, কালচারাল ডিফারেন্স। আরেকটা জিনিস সোশ্যাল ডিস্টেন্সিং এ আরেকটা ডিফারেন্স যেটা এখানে হয়েছে আর অনেক ইউরোপিয়ান দেশেও হয়েছে, যেটা ইন্ডিয়াতে হয়নি, আর ইন্ডিয়াতে হয়তো করা সম্ভব না, সেটা হয়তো বাইরে বেরিয়ে এক্সারসাইজ করাটা কিন্তু এখানে বন্ধ করা হয়নি। বলেছে দিনে একবার তুমি 1 ঘন্টার জন্য বাইরে বেরিয়ে এক্সারসাইজ করতে। আমার সময় শেষ হয়ে আসছে, তবু একটু তাড়াতাড়ি। এখানে দেখা যাচ্ছে এমনি নর্মাল হসপিটালে নর্মাল পেশেন্টস অনেক কমে গেছে। শুধু করোনা, যাকে আইসোলেশন সেন্টার কি করোনা ট্রিটমেন্ট করে সেখানে তো পেশেন্ট আসছেই না, ডাক্তার পাওয়া যাচ্ছে না, ফ্রন্টলাইন ওয়ারিয়ার্সরা এফেক্টেড হয়েছে, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ, ডক্টরস এফেক্টেড হয়েছে। ইটস আ টেরিবল সিচুয়েশন, যেখানে ব্লাড নেই, ব্লাড ব্যাংকে ব্লাড। তো এরকম কোন পরিস্থিতি কি তোমাদের ওখানে হয়েছে, মানে ইউকে তে হয়েছিল না সামহাউ ইউ মানে ম্যানেজড? দেখো আমাদের কিন্তু ওই প্রথম দিকেই সব এমার্জেন্সি রোটাতে চেঞ্জ করে দেওয়ার একটা উদ্দেশ্য ছিল, যেটা আমি তখন বলতে ভুলে গেছি। সেটা হলো ধরে নেওয়া হয়েছিল যে কোনো একটা টাইমে আমাদের মধ্যে কেউ কেউ কোভিড অসুস্থ হয়ে বাড়িতে থাকবে, তাদের কভার করার জন্য। সেজন্য এইসব জিনিসগুলো কিন্তু ভাবা হয়েছিল। আমার একটু দুঃখ লাগে
ইন্ডিয়াতে পড়াশোনা করেছে আমার মতো, ইউএসএ তেও তো শুনেছি বোধহয় 1 in 7 ডক্টরস আর ইন্ডিয়ানস, আর এই দুটোই তো তো আমরা তো অনেক আগে ভুগেছি আমাদের ভুল থেকে, আমাদের ক্রাইম থেকে। সেখান থেকে যদি টিপস নিয়ে ইন্ডিয়াতে পলিসি তৈরি করতে পারতো তাহলে একটু হয়তো সুবিধা হতো। মানে আমি হয়তো পলিসি নিয়ে কমেন্ট করার জন্য রাইট পারসন নই, কিন্তু আমার জাস্ট মনে হয় যে ইউকে ইউএস থেকে নিয়ে ফলো করলে বেটার হতো। হ্যাঁ, কারণ আমরা তো ভুগেছি, মানে ভুগে এবারে হয় দেখে শিখি। আচ্ছা, একটা জিজ্ঞেস করি, একটু কাট শর্ট করে জিজ্ঞেস করছি, তোমরা ফ্রম এশিয়ানস অরিজিন বলে কি এনএইচএস এ কোনো ডিসক্রিমিনেশন ফেস করেছো, যে তোমাদের বেশি করতে দেওয়া হয়েছে, হোয়াইট পিপল বা পিপল ফ্রম দ্য ওয়েস্ট কে কম এগিয়ে দেওয়া হয়েছে? Was there any discrimination in NHS between people from the country and people outside the country? এরকম ডাক্তারদের এগেইনস্টে কোনো ডিসক্রিমিনেশন হয়েছে? পৃথা? তারা হয় আফ্রিকা থেকে অথবা সাউথ এশিয়া থেকে, তো সেরকম ডাইরেক্ট ডিসক্রিমিনেশন নয়, কিন্তু এশিয়ান ডাক্তাররা ফ্রন্ট লাইন জায়গায় মানে ডাক্তারদের থেকে, আর মানে সেই সমস্ত বলা হল। একটু ভয়েস ড্রপ করছে, একটু যদি আরেকবার রিপিট করে একটু অ্যাডজাস্ট করে। হ্যাঁ, এবার বলো। হ্যাঁ, হ্যাঁ, ডিসক্রিমিনেশন কি হয়েছে এটা যদি আরেকবার বলো। You're getting stuck with your internet connection. আরেকবার যদি বলো। ডিসক্রিমিনেশন এখন অনেক কথা হচ্ছে। It's getting stuck. I'm not being. শুনতে পাচ্ছো? এবার শুনতে পাচ্ছি, মাঝে মাঝেই ড্রপ করে যাচ্ছে। বলো আরেকবার, আরেকবার সেট করে নিয়ে বল। হ্যাঁ, হ্যাঁ, এবার শুনতে পাচ্ছো? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি রিসেট করলাম। বলো, অন্তত ভয়েসটা শুনতে পেলেও হবে। বল। অনেক কথা হচ্ছে, কারণ যতজন ডাক্তাররা এদেশে মারা গেছে সবাই হয় সাউথ এশিয়ান অথবা রাইট, সেই জন্য আমার এটা ছিল, প্রশ্নটা ছিল। এবার সেই নিয়ে এখন ইনভেস্টিগেশন চলছে। আমি পার্সোনালি ওরকম ডিসক্রিমিনেশন ফেস করিনি যে মানে কোভিড এর পেশেন্ট আছে, যাও তুমি গিয়ে চিকিৎসা করো, আমি পিছনে থাকি। তুমি ফেস করো, সো বাট ইউ ক্যানট এন্ডোর্স যে এটা হয়। হ্যাঁ, মানে এমার্জেন্সি। হ্যাঁ, না, আমি তো অবভিয়াসলি সেটা বলতে পারবো না। আচ্ছা, পরে আমরা শেষের দিকে চলে আসছি। আই কাম মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন। তোমার ভীষণ ফিডব্যাকটা দরকার। হাউ ডু ইউ ফিল এই যে ইকোনমিক যে একটা একদম মানে ধাক্কা, মানে বিরাট ধাক্কা, ডাইনোসরসের মতন ধাক্কা আর কি, ইকোনমিক স্লোডাউনের জন্য। হাউ ডু ইউ ফিল দ্যাট কান্ট্রিজ লাইক will come up? শুনতে পেলে? ইকোনমিকের কথা বলছো তো? ইকোনমিক্স এর? রাইট। বলছি আমার মানে আমি জানি কেউই আমার এই কথাটা পছন্দ করবে না, কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে লকডাউন ইজ অফ করার এবার একটু ভাবনা চিন্তা করা উচিত ইন্ডিয়াতে। কারণ মানে কোনো দেশকে তো চিরকাল বন্ধ করে রাখা যায় না। আর এটা যেটা আমি তখন বললাম যে মানে ডাক্তারিতে রিস্ক আর বেনিফিট নিয়ে সারাক্ষণ ভাবতে হবে যে বেনিফিটটা কি হচ্ছে লকডাউন রেখে। ঠিক আছে, করোনা কমছে, কিন্তু আমি এটা শুনেছি লোকজনের কাছে যে যাদের করোনা ভাইরাস হয়নি কিন্তু অন্য কারণে যাদের চিকিৎসা দরকার তারাও চিকিৎসা পাচ্ছে না, কারণ হাসপাতাল বন্ধ করলে। যাদের ডায়ালিসিস দরকার তারা সেটা পাচ্ছে না। ক্যান্সার পেশেন্ট চালিয়ে নেওয়া যায় না। তো আস্তে আস্তে এবার লকডাউন তোলার তারা ভাবতে হবে আর সেরকম করতে হবে। আর মানুষকে যেটা আমি হবে না করোনা ভাইরাস, লকডাউনের উদ্দেশ্য সেটা একেবারেই নয়। লকডাউনের উদ্দেশ্য শুধুমাত্র এইটা যে হাসপাতালে যত বেড আছে তার মধ্যে যেন পেশেন্টের নম্বর থাকে, যেন হাসপাতালে মানে পুরো 100 পেশেন্ট এলো অথচ বেড রয়েছে 50টা, হেলথ ইনফ্রাস্ট্রাকচার যেন ফেল না করে, সেটা ফেল না করে। হ্যাঁ, আচ্ছা, সেটাই লকডাউনের উদ্দেশ্য। প্রায় শেষের দিকে চলে এসেছি পৃথা, প্রায় শেষের দিকে চলে এসেছি।
তুমি তো বললে তোমার জানা চেনা বন্ধুর কোভিড হয়েছিল, এতে তোমার ইংল্যান্ডে। দেশে কি তোমার কারো কারো কোনো চেনা লোক এতে এফেক্টেড হয়েছে, এবং সেটা কি তুমি? কোভিড অনেকেরই হয়েছে এখানে। আমার তো প্রায় আমার আসলে কাউকে হাসপাতালে যেতে হয়নি, কিন্তু হ্যাঁ বলো, আরেকবার যদি রিপিট করো। হ্যাঁ বলছি, তোমার ছবিটা চলে গেছে, তুমি যদি একটুখানি অ্যাডজাস্ট করো। হাসপাতালে কাউকেই ভর্তি হতে হয়নি, কারোর ঠিক আছে এসেছে। হ্যাঁ এসছে। হ্যাঁ বলছি যে এখানে আমার ধারে কাছে সবারই কোভিড হয়েছে। কারোর খুব অল্প স্বল্প সিমটম হয়েছে হয়তো, মানে একটুখানি জ্বর, আর আমি জানি একজনের তো কোনো জ্বর কাশি কিছুই হয়নি, তার সাথে হঠাৎ করে ঘ্রাণ শক্তি সম্পূর্ণভাবে বিলোপ পেয়েছিল। তো মানে আর কারোর তার থেকে হয়তো বেশি জ্বর, এক সপ্তাহ ধরে জ্বর থাকলো, কাশি হলো কি হলো না, এক একজনের একটু শ্বাসকষ্ট হয়েছে, কিন্তু হাসপাতালে আমার চেনাশোনা কাউকে। আমার শেষ প্রশ্ন, পৃথা, আমার শেষ প্রশ্ন শুনতে পাচ্ছ? পৃথা, am I audible? আমার শেষ প্রশ্ন, what is your opinion, যে সবার, সারা বিশ্বের সারা মানুষের প্রশ্ন, কবে we will get out of this pandemic, কবে আমরা বেরিয়ে আসতে পারবো এর থেকে? লাস্ট প্রশ্ন, any answers? লাস্ট প্রশ্নের আমার কোনো উত্তর নেই, আমি সত্যি জানি না, মানে এটা সম্পর্কে আমরা এত কম জানি যে কারণে কনফিডেন্টলি কিছু বলা সম্ভব নয়। তবে আমি আশা করছি যে ইন্ডিয়াতে অত খারাপ হবে না যতটা ইউরোপে হয়েছে। আশা করছি যে লোকজনে যা বলছে যে গরমে ভাইরাস মরে যায়, আশা করছি যে সেটা সত্যি হবে। নমস্কার, চলে এসেছি প্রোগ্রামের একদম শেষে। নমস্কার পৃথা, শেষ করার সময় বলবো, প্রত্যেক দিন যেরকম বলি, আমরা করব জয় নিশ্চয়, বুকের ভিতরে আছে প্রত্যয়, আমরা করব জয়। থ্যাংক ইউ পৃথা, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে করোনা কাহিনীতে আপনারা দেখলেন আমার গেস্টকে, ডক্টর পৃথা দাস মহাপাত্র, who is a practicing obstetrician and gynecologist in National Health Service, United Kingdom. লন্ডন থেকে আমরা নিয়ে এলাম পৃথার কথা। মাফ করে দেবেন, ইন্টারনেট কানেকশন অনেক সময়ের মতো গন্ডগোল করেছে, ভিডিও দেখতে অসুবিধা হয়েছে, কথা শুনতে অসুবিধা হয়েছে, তবে কথা অনেক ক্লিয়ার ছিল, ভিডিও অনেক গন্ডগোল করেছে। আমি আশা করি যে আপনাদের নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। নমস্কার।